বান্দরবানে ১,৫০০ গ্রাহকের টাকা মেরে অফিস গুটিয়ে নিল সিসিডিআর, ৩ কর্মকর্তা আটক। লংদু যেতে অনুমতি পায়নি বিএনপির প্রতিনিধি দল, সরকার ঘটনা নিয়ে রাজনীতি করছে অভিযোগ নোমানের। কক্সবাজারে ফের মানব পাচার শুরু, সাগর পথে জড়িতদের আইনের আওতায় না আনাকে দুষছেন পর্যবেক্ষকরা। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি রুবিনা হকেরি। এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। বান্দরবানে গ্রাহকদের সঞ্চয়ের কয়েক কোটি টাকা আত্মসাৎ করে অফিস গুটিয়ে নিয়েছে সিসিডিআর নামে একটি এনজিও। দুপুরে সাইনবোর্ড খুলে নেওয়ার সময় প্রতিষ্ঠানটির অফিস ঘেরাও করে গ্রাহকরা। এ সময় ৩ কর্মকর্তাকে আটকের পর তুলে দেওয়া হয় পুলিশের কাছে। বান্দরবানের গ্রাহকদের কাছ থেকে দৈনিক ২০ টাকা হারে সঞ্চয় গ্রহণ করত সিসিডিআর নামের এই এনজিও। প্রায় ১০ বছর ধরে ১৬০০ গ্রাহকের কাছ থেকে সংগৃহীত টাকার পরিমাণ কয়েক কোটি টাকা। শুক্রবার দুপুরে স্থানীয় মারমা বাজার এলাকার অফিস থেকে সাইনবোর্ড খুলে নেবার খবর পেয়ে জড়ো হতে থাকে গ্রাহকরা। এ সময় তারা আটকে রাখে সিসিডিআর এর ৩ কর্মকর্তাকে। প্রায় ১ লাখ ২ লাখ টাকা এরকম পাওনা আছে, সবাইকে এরকম ঘুরি ঘুরি রাখছি। টাকা খুঁজতে এলে আমাদেরকে সিলিভারটা দিছে, বলে টাকা দেব, পরে এরা দেব বলে দেয় না। অফিসে সাইনবোর্ড খুলছে, এরা যদি টাকা দেওয়ার নিয়ত থাকে তাহলে সাইনবোর্ড কেন খুলছে? অফিসটা বন্ধ করছে, অফিসটা বন্ধ করার পরে যে ৩ মাসের পর ওরা ডেইলি কিভাবে যে টাকা তুললো, মানে আমার থেকে ডেইলি টাকা তুলে নিয়ে গেছে। তবে প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার চেষ্টার কথা জানালেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা। মেয়াদ শেষ হয়নি, অনেকজন সদস্য প্রায় ৪০০ থেকে ৫০০ জনের মতন আমাদের গ্রাহক আছে। এদের টাকা আমরা আমাদের হেড অফিসে বিচার বা কর্তৃপক্ষদের সাথে আলাপ আলোচনা করে আমরা কিভাবে ফেরত দেওয়া যায় এটা আমরা চেষ্টা করতেছি। ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে ৩ জনকে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। উত্তেজিত জনগণের হাত থেকে সিসিডিআর এর কর্মকর্তা কর্মচারীকে আমরা অবমুক্ত করে থানায় নিয়ে আসছি। গ্রাহকরা যদি তাদের পাওনার জন্য অভিযোগ দায়ের করেন, আমরা তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে গত সোমবার রাঙামাটিতে প্রতিষ্ঠানটির ৩ কর্মকর্তাকে পুলিশের হাতে তুলে দেয় গ্রাহকরা। ফরিদুল আলম সুমন, চ্যানেল 24, বান্দরবান। প্রশাসনের অনুমতি না পাওয়ায় রাঙ্গামাটির লংদুতে যেতে পারেনি বিএনপির প্রতিনিধি দল। সকালে দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে তাদের সেখানে যাওয়ার কথা ছিল। পরে রাঙ্গামাটি শহরে সংবাদ সম্মেলনে নোমান জানান, পরিস্থিতির অবনতির অজুহাত দেখিয়ে তাদের অনুমতি দেয়নি প্রশাসন। তিনি অভিযোগ করেন সরকার লংদুর ঘটনা নিয়ে রাজনীতি করছে। এ সময় ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন এই বিএনপি নেতা। তদন্তের ব্যাপারে একটা বক্তব্য এসছে, যে গণগ্রেফতার মানে প্রশাসনের অসহযোগিতার কারণ নিতে পারলাম না। কারণ প্রশাসন যখন বলে যে আপনারা যেতেও পারেন, তবে তার দায় দায়িত্ব আমরা নিতে পারবো না। মানুষ গ্রেফতার না যারা হয় নাই হবে না, তারাও তাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছে, ফলে এলাকা শূন্য হয়ে যাচ্ছে। বিচার বিভাগীয় তদন্ত যদি হয়, সেখানে সবকিছু এসে যাবে সেই তদন্তে, এবং সেই তদন্তের উপরে জনগণের বিশ্বাসও থাকবে। কক্সবাজারে আবারও শুরু হয়েছে সাগর পথে মানব পাচার। চিহ্নিত পাচারকারীদের বেশিরভাগই ধরা পড়েনি, তাই ফের সক্রিয় তারা। এখন মূলত পাচার হচ্ছে মিয়ানমারের নির্যাতনের শিকার রোহিঙ্গারা। যদিও পুলিশের দাবি পাচারের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। কক্সবাজার প্রতিনিধি নূপা আলমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জিএম মোস্তাফিজুল আলম, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। বছর ২ আগের কথা, পাচারের শিকার মানুষের গণকবর আবিষ্কারের পর থাইল্যান্ড মালয়েশিয়া সীমান্তে অভিযান শুরু হলে বেরিয়ে আসে সমুদ্রপথে মানব পাচারের ভয়াবহ চিত্র। জাতিসংঘের হিসেবে ২০১২ থেকে ১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ও মিয়ানমার থেকে এই পথে পাচার হয়েছেন ১,৭০,০০০ মানুষ, যাদের অধিকাংশ মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী।
মাত্র 2 বছরের মাথায় আবারও সমুদ্রপথে মানব পাচার শুরু হয়েছে। গত 9 মে কক্সবাজারের টেকনাফ থেকে মালয়েশিয়ায় পাচারের সময় 19 জনকে আটক করে পুলিশ। এর মধ্যে 2 জন বাংলাদেশি দালাল, বাকিরা মিয়ানমারের রোহিঙ্গা। যাচাইয়ের প্রেক্ষিতে দেখা যায় যে তাদেরকে মালয়েশিয়া পাচার করার জন্য তাদেরকে এখানে নিয়ে আসছিল, পরবর্তীতে স্বীকার করে। টেকনাফ ফুকিয়ার সংসদ সদস্য আব্দুর রহমান বদি নিশ্চিত করেছেন পাচার শুরু হয়ে গেছে, তবে এখন শুধু রোহিঙ্গারাই যাচ্ছেন। মানব পাচার শুরু হওয়ার পিছনে একটি মাত্র কারণ সেখানে রোহিঙ্গাদেরকে কালেকশন করে মানব পাচার করার জন্য তারা নিয়ে যাচ্ছে বুটনি, বর্মা থেকে বুট নিয়ে আসা। আমাদের এখানে যে সমস্ত রোহিঙ্গারা ধরা পড়তেছে মানব পাচার কাজে, ওইটা রোহিঙ্গাদের সৃষ্টি এবং রোহিঙ্গারা এগুলা করতেছে। আগের যে সিন্দি সবগুলো এলাকা ছাড়া চলে গেছে। সমুদ্রপথে মানব পাচার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে যেসব পাচারকারীকে চিহ্নিত করা হয়েছিল সেখানে এমপি বদির নাম ছিল 1 নম্বরে। শীর্ষ তালিকায় ছিল তার ভাই, আত্মীয় ও রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ে থাকা নেতাকর্মীরাও। উইদাউট ইনফর্ম বদির কিচ্ছু তো হয় না ওখানে। সে যদি সরকারি কর্মকর্তার গায়ে হাত তুলতে পারে, সে যদি ম্যাজিস্ট্রেটকে হাত তুলতে পারে, সাধারণ মানুষ যারা ব্যবসা করে তাদেরকে করতে পারে না, তারা তো অতি আরো সাধারণ মানুষ। তাহলে অ্যাবসলিউটলি বদি জড়িত আছে। পুলিশ একদিকে যেমন আইনের আওতায় আনতে পারেনি ক্ষমতাধর পাচারকারীদের, অন্যদিকে মানব পাচার শুরু হওয়ার বিষয়টিও মানতে নারাজ। এর আগে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল এই মানব পাচারকারীদের বিরুদ্ধে, আমরা ওই ওয়ারেন্ট বেসিসে তাদের বাড়িতে অভিযান চালাচ্ছি। মানব পাচারটা একদম জিরো হয়ে যাবে এবং জিরো আছে। কক্সবাজারে গত 2 বছরে মানব পাচার আইনে প্রায় 400 মামলা হয়েছে, কিন্তু মামলাগুলো সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং কোনো মামলাতেই চিহ্নিত শীর্ষ মানব পাচারকারীদের আসামি করতে পারেনি পুলিশ। মামলার গাফিলতির কারণে পুলিশ ঠিকমতো মামলা উপস্থাপন করতে না পারাতে মামলার আসামিগুলো বেনিফিট ডাউটের কারণে তারা জামিনে গেছে। আসল মানব পাচারকারী কেউ এখানে আসামি হয়নি, কেউ ধরাও পড়েনি। আবারও সমুদ্রপথে মানব পাচার শুরু হওয়ার পেছনের কারণ হিসেবে বিচারহীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। শীর্ষ মানব পাচারকারীরা সবসময় ধরাছোঁয়ার বাইরে, আর গত 2 বছরে যে কয়জন ধরা পড়েছিলেন তারাও আইনের ফাঁক গলিয়ে বেরিয়ে গেছেন। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, কক্সবাজার। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24। শেষ হতে চলেছে অর্থ বছর, তাই চলতি মাসের বাকি কয়েকদিনের মধ্যেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে কর বিভাগকে। কিন্তু চট্টগ্রামে 4টি কর অঞ্চলের মধ্যে 2টি এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা পূরণে এগিয়ে থাকলেও পিছিয়ে রয়েছে অন্য 2টি। এর থেকে উত্তরণে নিয়মিত কর আদায়ের পাশাপাশি বেশ কিছু পদক্ষেপের কথা জানিয়েছেন কর কর্মকর্তারা। চলতি বছর সারা দেশের আয়কর খাতে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, তার 9,550 কোটি টাকা চট্টগ্রাম অঞ্চলের, যা আদায় করতে হবে চলতি মাসের মধ্যেই। ঈদ উপলক্ষে এই মাসের শেষ দিকে কয়েকদিন বন্ধ থাকবে, ফলে ঈদের ছুটি শুরুর আগেই এসব রাজস্ব আদায় করতে হবে। সেই হিসেবে বাকি আছে মাত্র কয়েকদিন। সংশ্লিষ্টরা জানান, এখানকার 4টি কর অঞ্চলের মধ্যে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে আছে 1 ও 4 নম্বর। বড় করদাতাদের দিকে বিশেষ নজর রাখা সহ নানা কৌশল প্রয়োগের কারণে এই সাফল্য বলে জানিয়েছেন কর্মকর্তারা। সর্বোত্তম ফোকাস দিয়েছি লার্জ ট্যাক্স পেয়ার থেকে ট্যাক্স আদায়ের জন্য, কারণ যেহেতু শেষ সময়, এই সময় আমরা করদাতা বৃদ্ধি বা ছোট ছোট করের চেয়ে আমাদের যারা এই কর অঞ্চলে আমার 22টা সার্কেলে, প্রত্যেকটা সার্কেলে আমরা 50 জন করদাতাকে বেছে নিয়েছি। এই 1100 করদাতার উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করছি, কারণ এরাই কিন্তু ট্যাক্সের 80% দেয়। একই সঙ্গে উচ্চ কর্তন যেটা, এর উপর আমরা সর্বোত্তম গুরুত্ব আরোপ করছি। তবে এখনো পিছিয়ে কর অঞ্চল 2 আর 3। নানা সীমাবদ্ধতায় লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হয়নি তারা। অবশ্য বাকি সময়ের মধ্যে সফল হতে বিভিন্ন কৌশল নেয়ার কথা বলছেন কর্মকর্তারা। সামষ্টিকভাবে আমাদের যতগুলো অ্যাকশন নেওয়া দরকার তা নিয়েছি। আনডিসপিউটেড ডিমান্ড রয়ে গেছে একজনের 10 লক্ষ টাকা, উনি ইচ্ছা করলেই দিতে পারেন বলে আমাদের একটা ধারণা। তার ব্যাংকেও টাকা আছে, উনি দিচ্ছেন না, হয়তো ওই টাকাটা দিয়ে অন্য কিছু করবেন। তখন আমাদের সেই ব্যাংকের উপরেই অ্যাটাকটা করতে হয়, ব্যাংক থেকে টাকাটা উঠাই নিয়ে আসতে হয়। তো এরকম কর্মকাণ্ড আমরা করছি। এখন চলতি 2016-17 সালের আয়করের পাশাপাশি 2014-15 আর 15-16 সালের বকেয়া করও আদায় করা হচ্ছে। আর চলতি বছরের রিটার্ন জমা দেওয়ার সময় থাকবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। ফখরুল ইসলাম,
চ্যানেল 24, চট্টগ্রাম। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরো একবার। বান্দরবানে ১,৫০০ গ্রাহকের টাকা মেরে অফিস গুটিয়ে নিল সিসিডিআর, ৩ কর্মকর্তা আটক। লংদু যেতে অনুমতি পায়নি বিএনপির প্রতিনিধি দল, সরকার ঘটনা নিয়ে রাজনীতি করছে অভিযোগ নোমানের। কক্সবাজারে ফের মানব পাচার শুরু, সাগর পথে জড়িতদের আইনের আওতায় না আনাকে দুষছেন পর্যবেক্ষকরা। এই ছিল চট্টগ্রাম 24 এর বিকেলের আয়োজন। সন্ধ্যা ৭টায় দেখবেন নিউজ 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।